সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আমি হাসিব হাসান আপনাদের সাথে আছি। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন সাজ্জাদুর রহমান, বিজনেস এডিটর, ডেইলি স্টার। সাজ্জাদ ভাই, স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও আছেন অর্থনীতিবিদ অধ্যাপক এম শাহজাহান মিনা। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সাথে যোগ দিতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে। সাজ্জাদ ভাই, পুঁজিবাজারের জন্য যদি ইতিবাচক বলা হয়, একটি পলিসিগত সাপোর্ট আমরা দেখছি, যেটা নিয়ে সবচেয়ে বেশি কথা হয়েছিল যে এডিআর নিয়ে, সেটির মেয়াদ, সমন্বয়ের মেয়াদ কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বাড়িয়েছে। তো এটি একটি পজিটিভ দিক। অন্যদিকে যদি আমরা বলি, এই মুহূর্তে নেগেটিভ কোনো দিক নেই, কিন্তু পুঁজিবাজারের যে বর্তমান অবস্থা সেটি অপরিবর্তিত, অর্থাৎ সকালে একটু ভালো সবুজ সবগুলোই, তারপরে একদম রেড। এবং গতকালকে আপনি দেখেছেন জিপির মতো শেয়ারের দাম অনেক কমেছে, আজকেও একই পরিমাণে কমছে, 2% উপরে আজকেও কমেছে, গতকালকে 3%-এর মতো কমেছিল। মানে ভালো শেয়ারগুলোও এখন কমা শুরু হয়েছে। এই অবস্থাটা কেন? ধন্যবাদ আপনাকে। আপনি এরিয়ার রেশিও যেটা বললেন, আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংকের এটা একটা ভালো উদ্যোগ হয়েছে ওভারঅল ব্যাংকিং সেক্টরের জন্য তো অবশ্যই, এবং ওভারঅল আমাদের মানি মার্কেটের জন্য এটা একটা গুড সাইন, এবং ক্যাপিটাল মার্কেটের জন্য। বিকজ আপনি এই লোন ডিপোজিট রেশিওটা যেটা বাংলাদেশ ব্যাংক বলেছিল যে বাই জুন 83.5 করতে হবে, সো সেটার ইম্প্যাক্টটা কী হচ্ছিল, যে সমস্ত ব্যাংকের এই রেশিওটা হাই আছে 88 বা 90, সো তাদের এই যে আপনার 100 টাকায় 6.5 টাকা কমিয়ে আনতে হবে 90 থেকে তার 83.5 টাকায়। সো সে কী করছিল, সে তো নতুন লোন দিতেই পারছে না, সে মার্কেট থেকে ডিপোজিট তার কালেক্ট করতে হচ্ছে হাই কস্টে। অনেক ব্যাংক আপনি জানেন যে 9, 9.5 এবং কেউ 10%ও দিয়েছে। অনেক নন ব্যাংক ফাইন্যান্স কোম্পানি যারা ব্যাংকের ফান্ডের উপরে রিলাই করে, তারা আপনার ডাবল ডিজিটে ডিপোজিট রেট অফার করছে। সো তাতে কি হচ্ছে, আপনি ধরেন যে মার্কেট থেকে টাকা তো ব্যাংকে যাবে হাই রেট পেলে, এবং ক্যাপিটাল মার্কেট থেকেও এর মধ্যে ফান্ড ডাইভার্ট হয়েছে ব্যাংকে। বিকজ আপনি ধরেন যে অনেক ইনভেস্টরই ভেবেছে যে এটা ইলেকশন ইয়ার, সো একটু টার্ময়েল থাকবে, আমি যদি ব্যাংকে এরকম একটা সিকিউর ইন্টারেস্ট রেট পাই ডাবল ডিজিট, সো ভেরি গুড, 10%, 9.5% এই ধরনের যদি ইন্টারেস্ট রেট পায়, লোকজন আসলে ক্যাপিটাল মার্কেটে যাওয়ার খুব একটা দরকার নেই, তো সে তো ভালো একটা রিটার্ন পাচ্ছে, কনফার্ম রিটার্ন পাচ্ছে। সো এই কারণে ধরেন যে এই রেশিওটা যদি না কমাতো, টাইমটা যদি না বাড়াতো, আপনি কিন্তু সমস্ত ব্যাংকে তার মার্কেট থেকে তাদের যে স্টক আছে, শেয়ার আছে, এক্সপোজার, সেখান থেকেও তাদের সেল করতে হতো, এটা অ্যাডজাস্ট করার জন্য করেছে, আরও করতে হতো। সবাই তো আর এমটি হয়ে যায়নি, আরও করতে হতো, সেটারও একটা মার্কেটে ইম্প্যাক্ট পড়তো, আর মার্কেট থেকে টাকাটা বের হতো। তো ধরেন যে এই যে অ্যানাদার 6 মান্থসের যে টাইম পিরিয়ড পেয়েছে ব্যাংকগুলো, তো সেটার আমি মনে করি যে স্টক মার্কেটের জন্য খুব ভালো একটা সাইন, এবং একটা বড় সময় পেল, এর মধ্যে হয়তো গ্র্যাজুয়ালি তারা এটা কমাতে পারবে, তাদের খুব রাশ করতে হবে না যে ডিপোজিট নাও। কিন্তু ক্যাপিটাল মার্কেট যারা রিলেটেড, তারা বলছেন যা ক্ষতি করার কেন্দ্রীয় ব্যাংক অলরেডি করে দিয়েছে, কারণ আইসিবি যে পরিমাণে অ্যারাউন্ড 3,000 কোটি টাকার যে বিক্রি করেছে, তার সাথে অন্য প্রতিষ্ঠানগুলো যে পরিমাণ, ব্যাংকগুলো যে পরিমাণ বিক্রি করেছে, তারা কিন্তু এখন আর কোনো বাইরে যাচ্ছে না। এই যে সমন্বয় এখন টাইম বাড়ানো হলো 6 মাস, এতে কি ওই আইসিবি যে শেয়ারটা বিক্রি করেছে সে কি আবার কিনছে না? তো কিনছে না, এখন তো ধরেন যে সেটা আইসিবি বা কোনো ব্যাংকের ডিসিশন, তারা কি বাই করবে না করবে, তারা ইললিগাল কোনো কিছু করছে কিনা সেটা হচ্ছে বিষয়। আপনি ধরেন যে আমাদের মার্কেটে আমি যেটা মনে করি যে এখানে আসলে ইনস্টিটিউশনগুলো অনেক সময় তারা প্লে করে, তারা গেম মেকার হয়ে যায়। যেটা হচ্ছে যে আইসিবি এই মার্কেটের জন্য সব থেকে বড় প্লেয়ার বলতে পারেন আপনি, সেটা একটা গভর্নমেন্ট ইনস্টিটিউট, তারা কিন্তু এখান থেকে আসলে অনেক সময়ই তারা বিভিন্ন ধরনের মার্কেটের সাথে ঘনিষ্ঠভাবে তারা জড়িত, এবং অনেক সময় এরকমও শোনা যায় যে তারা প্লেও করে। সো তারা যেহেতু বড় ফান্ড রোল করে, সো তাদের ওই স্কোপটাও আছে। এখন আপনি আইসিবি কোনো কিছু, আমি মনে করি যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এখানে ইনস্টিটিউশনগুলো যদি এভাবে প্লে করে, সো আলটিমেট লুজার হবে কিন্তু আপনার রিটেল ইনভেস্টররা, সাধারণ ইনভেস্টররা, ক্ষুদ্র বিনিয়োগকারীরা, তারা কিন্তু লুজার হবে। বিকজ ইনস্টিটিউশনগুলো আসলে অনেক কিছু জানে, তাদের রিসার্চ টিম আছে, তাদের মার্কেটের সাথে তারা প্রতিদিন ঘনিষ্ঠভাবে দেখছে যে কোন আইটেম বাই হচ্ছে, কোনটা সেল হচ্ছে, এবং তারা মার্কেটে অনেক সময় অ্যাডভান্স খবরও রাখে যে কোন কোম্পানি ভালো করছে, তাদের ইপিএস কেমন আসতে পারে, কোম্পানির সাথে তাদের যোগাযোগ আছে। সো এই কারণে ধরেন যে এখানেই আমি বলবো যে রেগুলেটরের রোলটা, যে রেগুলেটর সমস্ত জায়গাতেই দেখবেন সব রেগুলেটর, আজকে চাল ডালের দাম বাড়লে কি করে, টিসিবি ইন্টারফেয়ার করে। সো
এখানে বিষয়টা হচ্ছে যে ওইভাবে রেগুলেটরের ইন্টারফেয়ার করতে হবে। তো আইসিবি যদি ধরেন যে একটা সরকারি প্রতিষ্ঠান হয়ে যেখানে সে মার্কেটে একটা ব্যালেন্সিং রোল প্লে করার কথা, তারা যদি সেখানে নিজেরাই প্লে করে, সো মার্কেটের জন্য সেটাতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হবেই। আর রেগুলেটরের আইসিবির বিরুদ্ধে তো কখনো কোনো তদন্ত করে না বিএসইসি, সরকারি প্রতিষ্ঠান, আপনি জানেন। আমি আসবো আপনার কাছে। স্যার, যে সাজ্জাদ ভাই যে কথাগুলো বলছিলেন, এর বাইরে যদি আমরা একটু দেখি যে স্টেক হোল্ডার যারা আছেন, আমরা যদি ডিএসসি বলি, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বলি, ব্রোকার্স অ্যাসোসিয়েশন বলি, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, অ্যাসেট ম্যানেজমেন্টের অ্যাসোসিয়েশন আছে, নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি আছে, তাদের সম্মিলিত একটা প্রচেষ্টা যদি থাকতো, এই যে এখন তো খারাপ হওয়ার মতো কোনো কিছু নেই আর, তো সম্মিলিত প্রচেষ্টা থাকলে এখানে সরকারের সর্বোচ্চ মহলে তারা একটা যোগাযোগ করে পলিসিগত যদি কোনো সাপোর্ট লাগে সেটি কি নেওয়া যায় না? এখানে শুধু সবাই বলছে কেন বাজার পড়ছে, কেউ জানি না। এবং আপনি দেখেন এইবারে যে ধসটা হলো সেটি এখনও অব্যাহত আছে। এখানে শুধু মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন একটি সংবাদ সম্মেলন করেছে, এছাড়া দৃশ্যমান কারো কোনো ভূমিকা নেই। ওকে হাসিব, হ্যাঁ, এখানে যে বিষয়টি উনি যেটা বলেছেন তার সঙ্গে আমি একটা ফোন নিয়ে নিচ্ছি, দুঃখিত স্যার। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি জোড়াগেট থেকে সোহেল বলছিলাম। জি ভাই, বলুন। যে ব্যাপারটা হচ্ছে, আমাদের যে কোম্পানিগুলা, বিভিন্ন যে বড় বড় কোম্পানি যেটা আছে আমাদের দেশে, তাদের রিজার্ভ যদি দেখি, আমরা দেখি যে 3,000 কোটি টাকা রিজার্ভ, 500 কোটি টাকা রিজার্ভ, 600 কোটি টাকা রিজার্ভ। এবং আমাদের যে বিভিন্ন ব্যাংকগুলো আছে, অনেক ব্যাংকে 1,000 থেকে 2,000 কোটি টাকাও রিজার্ভ আছে, রিজার্ভ। তো আমরা রিজার্ভ মানে হচ্ছে এটা কোম্পানি। আপনার প্রশ্নটি করুন। জি, প্রশ্নটা হচ্ছে, এই যে কোম্পানিগুলা তাদের রিজার্ভে 3,000 কোটি টাকা দেখায়, তার কোম্পানির রিজার্ভ আছে 3,000 কোটি টাকা, এবং তাদের টার্নওভার দেখায় 1,000 কোটি টাকা, 1,500 কোটি টাকা তার টার্নওভার দেখায়। কিন্তু যখন ফাইন্যান্সিয়াল রিপোর্ট যখন দেয়, তারা তখন দেখাচ্ছে যে তাদের সারা বছরে ব্যবসা করে তাদের লাভ হচ্ছে 20 কোটি টাকা বা 10 কোটি টাকা লাভ দেখাচ্ছে তারা। কিন্তু যেখানে তার টার্নওভার 1,000 কোটি টাকা, তার রিজার্ভ 500 কোটি 600 কোটি আছে, এবং শেয়ার হোল্ডারকে যখন ডিভিডেন্ড দেয়, তখন সে ডিভিডেন্ড দেয় মাত্র 5%, 10%। জি, বুঝতে পেরেছি। আপনি থাকুন, এই প্রশ্নের উত্তরটা পাবেন। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম বললে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি আসলাম মোর্শেদ বলছিলাম। জি ভাই, আমি ইনভেস্টর ফোরাম অফ চিটাগাং এর কনভেনার। আপনার টিভির ভলিউমটি কমিয়ে কথা বলুন। আমি স্যারের কাছে একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে, আপনি জানেন যে এর সময়সীমাটা আবার বাড়ানো হলো না, কিন্তু ক্ষতি যা হওয়ার এটা তো হয়ে গেছে। আইসিবি সহ সবাই সেল করে ফেলছে, ব্যাংকগুলো সেল করে ফেলছে। তাহলে কি আবার 6 মাস পরে আবার আরেকটা দুঃসময়ের জন্য আমরা অপেক্ষা করতে হবে? বাংলাদেশ ব্যাংকে যে স্যার যথার্থ বলেছেন, যা হওয়ার তো হয়ে গেছে, এখন টাইম বাড়িয়ে আবার দেখা যাবে সেই 6 মাস পরে আবার পয়েন্টটা আসছে। উনি যেটা বললেন যে হ্যাঁ, এখন সময়টা বাড়িয়েছে, তাতে হয়তো একটা পজিটিভ ইম্প্যাক্ট আসবে। আমি যে দ্বিতীয় যিনি প্রশ্নকর্তা যে কথাটি বলেছেন, আমি ওনার সঙ্গে একেবারে সম্পূর্ণভাবে একমত। সেটা হচ্ছে যে আসলে এই যে আমরা গত ফেব্রুয়ারি মাসে যে ঘটনাগুলি দেখেছি, 3-4টে ঘটনা আমরা দেখছি। একটা হচ্ছে আমাদের একটা বেগম খালেদা জিয়ার কেসের যে বিষয়টি ছিল, সেটা নিয়ে বেশ কিছুদিন আমরা বাজারটাকে একটু দেখেছি, একটু ফ্ল্যাক্সিটিং অবস্থায়। তারপরে উনি যেটা বলেন এডি রেশিওটা চেঞ্জ করাতে যেটা হয়েছে, ব্যাংকগুলির ঋণ দেওয়ার ক্ষমতা কমে গেছে এবং তারা এখন বাজার থেকে বেশি ইন্টারেস্টে ডিপোজিট কালেকশন করছে। এই যে দুটো বিষয়। আর একটা হলো যে স্ট্র্যাটেজিক পার্টনার নিয়ে আমরা এখন পত্রপত্রিকায় যে দুটি প্রতিষ্ঠানের যে মুখোমুখি অবস্থান, আমরা ডিএসসি এবং বিসেকের, এই 3টি ঘটনা কিন্তু আমাদের এই ফেব্রুয়ারি মাসটাকে আমাদের বাজারকে অস্থির করে ফেলেছে। তো এখানে যেটা আপনি বললেন সেটা হলো আসলেই যে এই যে আমাদের পুঁজিবাজারে যে সমস্ত ইনস্টিটিউশনগুলো রয়ে গেছে, স্টার্টিং ফ্রম দ্য বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ডিএসসি বা মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন, ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশন, এই বাংলাদেশ ব্যাংক, অর্থাৎ এটা কিন্তু আমরা গত কয়েক বছরে কিন্তু একটা অভিজ্ঞতা আমরা পেয়েছি যে বাংলাদেশের পুঁজিবাজারে কোনো একটা সিদ্ধান্ত নিতে গেলে, সেটা বাংলাদেশ ব্যাংকই নিক বা অন্য যে প্রতিষ্ঠানে নিক, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে একটু আলাপ করে নেওয়া ভালো, এবং সেখানে এই কতগুলি প্রতিষ্ঠানের ভিতরে সমন্বয় থাকার প্রয়োজন আছে।
কিন্তু এটা আমরা খুবই দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে হুটহাট করে করে বাংলাদেশ ব্যাংক মাঝে মধ্যে যে সকল সিদ্ধান্তগুলি নিয়ে নেয়, আমাদের প্রশ্নকর্তা যেটা বলেছেন যে আমার বাজারে যে ক্ষতিটা হওয়া দরকার সেটা কিন্তু হয়ে গিয়েছে, এবং সেইটাকে এখন আবার 6 মাসের টাইম দিয়ে কিন্তু আমি খুব একটা বেশি এটাকে আমি কম্পেনসেট করতে পারবো বলে আমার কাছে মনে হচ্ছে। ব্যাংকগুলোর জন্য সুবিধা হবে, কিন্তু ক্যাপিটাল মার্কেটের যেটা সেটা ক্ষতি হয়ে গেছে। সেটাই বলছি, হয়তো ব্যাংকে তারা দে আর গেটিং সাম টাইম, এর ভিতরে তারা সমন্বয় করে নিতে পারবে, কিন্তু আমার পুঁজিবাজারে কিন্তু বেশ ক্ষতি হয়েছে। তো এটা তো আমরা বারবার একটা কথা এখান থেকে বা বিভিন্ন জায়গা থেকে বলা হয় যে পুঁজিবাজার সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে গেলে বা পুঁজিবাজারকে অ্যাফেক্ট করে কোনো সিদ্ধান্ত নিতে গেলে যে সকল প্রতিষ্ঠানগুলি রয়ে গেছে তাদের ভিতরে একটা সমন্বয় থাকা উচিত। আমরা এই জিনিসটা কিন্তু দীর্ঘদিন ধরে আমরা এই সমন্বয়ের অভাবটা লক্ষ্য করছি, এবং সেটা এখন লাস্টে এসে আমরা যেটা দেখছি এখন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের ভিতরে স্ট্র্যাটেজিক পার্টনার নিয়ে যে একটা মুখোমুখি অবস্থা, এটা আমার বাজারকে কিন্তু আরও অস্থির করে তুলেছে। তো এখানে আমি যেটা মনে করি বোধ বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ যারা এই সিদ্ধান্তের সঙ্গে জড়িত আছে তাদেরকে আরও একটু সতর্ক হতে হবে যে আসলে আমরা এই সিদ্ধান্তগুলি যখনগুলো নিচ্ছি তখন তো, এবং আমার জানা মতে এই দুটি প্রতিষ্ঠানে যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন তারা অত্যন্ত ঘনিষ্ঠ লোক, তারা আমাদেরও ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ লোক। সুতরাং এই কথাগুলি তাদেরকে আমরা মাঝে মধ্যে কিন্তু বলেও থাকি যে আপনারা একসঙ্গে বসে কিছু সিদ্ধান্ত নেন বা আলাপ আলোচনা করেন। কিন্তু যেরকম অবস্থা আমরা দেখছি বাংলাদেশ ব্যাংক ভার্সেস বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ভার্সেস ঢাকা স্টক এক্সচেঞ্জ, এটা তো একটা শুভ লক্ষণ নয়। কিন্তু যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পরিষ্কার করে যে কথাটি বলেছেন যে আমি বাংলাদেশের পুঁজিবাজারের একটা শক্ত অবস্থান দেখতে চাই, তার কারণ এইখান থেকেই আমার ক্যাপিটাল রেইজ করে আমরা বাংলাদেশের ডেভেলপমেন্টের যে কাজগুলি আছে সেগুলিকে ফাইন্যান্স করব। তা আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে এই যে এদের ভিতরে সমন্বয়ের প্রয়োজন আছে। ইদানিং আমরা যে জিনিসটা দেখেছি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং এটার জন্য আমাদের পুঁজিবাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং আমি তাদেরকে অনুরোধ করব আপনারা এই বিষয়টি নিয়ে একটু সতর্ক হন এবং পুঁজিবাজারকে একটা স্বাভাবিক অবস্থানে নিয়ে আসেন। আরেকটি প্রশ্ন, প্রথম প্রশ্নকর্তা যেটা বললেন, উনি যে কথা বললেন যে আমরা যেটা রিজার্ভ আমাদের অনেক আছে, এই রিজার্ভটা হয়েছে কেন? রিজার্ভটা হওয়ার পিছনে কারণ হচ্ছে আগে যে প্রফিট হয়েছে তার থেকে ডিভিডেন্ড কম দিয়েছে, বেশি টাকা তারা রিটেন করেছে। রিটেন করাতে কিন্তু এখন এই রিজার্ভের পরিমাণটা বেড়েছে। স্বাভাবিকভাবে আমাদের ফাইন্যান্সের প্রিন্সিপাল যে কথাটা বলে সেটা হচ্ছে এই যে রিটেন আর্নিংস থেকে সাধারণত এক্সিস্টিং শেয়ার হোল্ডার যারা আছে যাদের ইনকাম আমরা রিটেন করেছি তাদেরকে স্টক ডিভিডেন্ড বোনাস দেওয়া উচিত, নাহলে এই টাকা রাখার কোনো যুক্তিসঙ্গত কোনো কারণ নেই। কিন্তু সেভাবে আমরা লক্ষ্য করছি যে ওইভাবে তাদেরকে স্টক ডিভিডেন্ড দেওয়া হয় না। অর্থাৎ আপনি ক্যাশ ডিভিডেন্ডও কম দিবেন, আবার আপনি স্টক ডিভিডেন্ড দিবেন না, তাতে করে বিনিয়োগকারীরা কিন্তু খুশি হবে না, তারা বরং দে উইল বি ফ্রাস্ট্রেটেড। উল্টোটাও আমরা দেখছি যখন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এই যেটা বলা হয় যে বাংলাদেশ থেকে টাকা নিয়ে যাওয়ার জন্য তারা 20 টাকা লাভ করলে 21 টাকা ডিভিডেন্ড দেয়, রিজার্ভ থেকে 1 টাকা নিয়ে ডিভিডেন্ড। সেটার উদাহরণও আছে, সেটার উদাহরণ এই বছরই আছে সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি গ্রামীণ ফোন যে ডিভিডেন্ড দিল ও রিপিএস এর মনে হয় সমান সে ডিভিডেন্ড দিয়েছে। না, এটা কারণটা হলো যেহেতু গ্রামীণ ফোন এর আগে বেশি ডিভিডেন্ড দিতে পেরেছিল, তাদের আগে আরও রিটার্ন আর্নিংস রয়ে গেছে, এবার তারা হয়তো প্রফিট ওভাবে হয়নি, এই জন্য আগে রিজার্ভ থেকে গ্রোথ ভালো স্যার, গ্রোথ ভালো না, গ্রোথ আছে কিন্তু মাল্টিন্যাশনাল সবগুলোই এরকম এই অবস্থাটা করে। কিন্তু লোকাল কোম্পানিগুলো, দর্শক যে কথাটি বললেন, লোকাল কোম্পানিগুলো সম্পূর্ণ উল্টো। সেখানে 5 টাকা আয় হলে সে 1 টাকাও দিতে চায় না। হ্যাঁ, বাদ ওই এই ক্যাটাগরিতে থাকার জন্য হয়তো 1 টাকা দেয়। সেই জন্য যেটা হচ্ছে কোম্পানির যারা বোর্ডে থাকে বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে যারা থাকে তাদের এই যে আমি প্রফিটটাকে কিভাবে ডিস্ট্রিবিউট করবো শেয়ার হোল্ডারদের ভিতরে টু ফর্মে, একটা হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড আর হচ্ছে স্টক ডিভিডেন্ড। স্টক ডিভিডেন্ড কখন দিতে পারবো? যখন কোম্পানির প্রচুর পরিমাণে রিজার্ভ থাকবে। যারা আপনি যে কথাগুলো বললেন স্যার, এইটা তো আপনি আমাদেরকে পড়িয়েছেন যে আমরা বইয়ের কথা। হ্যাঁ, সেটা যদি একটা কোম্পানি না মানে এবং তার যখন কোথাও এটার জন্য জবাবদিহি করতে না হয় তখন সেটা কেন করবে? না, এটাতে জবাবদিহিটা ভিন্ন জিনিস, কিন্তু এটা হলো একটা বোর্ডের যে দায়িত্ব বা ওই কোম্পানি ম্যানেজমেন্টে যারা আছেন তাদের দায়িত্ব হচ্ছে এইটা। এখন ডিভিডেন্ড কে কত দিবে এটা কিন্তু কেউ ডিকটেট করতে পারবে না। হ্যাঁ স্যার, আমি আপনার কাছে আসবো। সাজ্জাদ ভাই, স্যার যে কথাগুলো বললেন বা আপনিও বললেন কিংবা দুজন দর্শক যে কথাগুলো বলেন, একটি বিষয় স্পষ্ট যে এইখানে সমস্যা আছে ক্যাপিটাল মার্কেটে। না হলে এই 7 বছর হয়ে গেছে ক্যাপিটাল মার্কেট তো একটি স্বাভাবিক তো অবস্থায় নেই।
যদি স্বাভাবিক অবস্থায় না থাকে তাহলে অর্থমন্ত্রী যখন বিভিন্ন সময় কথা বলেন, অর্থমন্ত্রী কিন্তু এখন অনেকটা ইতিবাচক ক্যাপিটাল মার্কেট নিয়ে, কিন্তু তার একটি মনোভাব আমরা বিভিন্ন সময় দেখি, আপনি আরও ভালো বলতে পারবেন, যে তিনি বলছেন ক্যাপিটাল মার্কেট ঠিক আছে, আইন কানুন করে দিয়েছি, বাজার ঠিক আছে। তো যদি অর্থমন্ত্রী এটা মনে করেন, সেক্ষেত্রে বিএসইসি বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন, স্টক এক্সচেঞ্জ বলেন, ব্রোকার্স অ্যাসোসিয়েশন, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, তাদের আসলে কতটুকু করার থাকে আসলে নিয়ে আপনার উত্তরটা দেবেন। আর দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি বলুন। আমার প্রশ্নটা হলো, বাংলাদেশ ব্যাংকের কাছে একটা দাবি জানাইছিল অ্যাক্সো লিমিটেড যে বিষয়টা, যে সমস্যাটা আছে মানে কিভাবে কাউন্ট করবে সেই বিষয়টা নিয়ে, এই বিষয়টা কি সমাধান করলো? আপনারা তো বলেন যে সরকার সবকিছু করে বলতেছে, আমি সরকারের জন্য তো কর্মকাণ্ডই দেখি না, মাঝে মাঝে একটু ভালো কথাবার্তা বলছে, অ্যাকশন তো দেখি না, এবং আমাদের বিনিয়োগকারীদের ধারণা এই সরকারের আমলে শেয়ার মার্কেট ভালো হবে না। জি, ধন্যবাদ আপনার মতামতের জন্য। আপনার আসলে বাংলাদেশে আমি মনে করি যে অর্থমন্ত্রী তো আগে অনেক নেগেটিভ কথা বলেছেন, রিসেন্ট উনি বলছেন না, কিন্তু সেটা বড় বিষয় না। কিন্তু বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের ব্যাপারে আমি মনে করি যে এটা সাকসেসিভ গভর্নমেন্ট বলেন যে সবারই এক ধরনের আসলে আমি বলবো যে ইগনোরেন্স আছে। ক্যাপিটাল মার্কেট আসলে কি রোল প্লে করতে পারে আমাদের পলিসি মেকাররা সেটা আমার ধারণা যে অনেক ক্ষেত্রে বুঝতে পারেন না। আপনি ধরেন যে এই যে পিপিপি প্রজেক্ট যেগুলো সরকার নিচ্ছে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, এগুলো বেসিক্যালি সো এগুলো আসলে লং টার্মের প্রজেক্ট, 15, 20, 30 ইয়ার্সের প্রজেক্ট। সো এই কোনো প্রজেক্টে তো কোনো ব্যাংক ফাইন্যান্স করবে না, বিকজ ব্যাংক ডিপোজিট নেয় ম্যাক্স 1 ইয়ারের জন্য। ও কি 20 বছরের জন্য কিভাবে ফাইন্যান্স করবো? ওর অ্যাসেট লায়াবিলিটি মিসম্যাচ হবে। সো এখানে কিন্তু আমাদের মেইন সোর্স হওয়ার কথা ছিল ক্যাপিটাল মার্কেট। পিপিপি প্রায় 50টা প্রজেক্ট এখন তাদের হাতে, তারা কাজ করছে, কোনো একটা প্রজেক্ট নিয়ে তারা ক্যাপিটাল মার্কেটে যায়নি। এটা হচ্ছে যে একদমই এই যে তাদের ইগনোরেন্স, সরকারের ইগনোরেন্স। বাংলাদেশে যেখানে একটা থার্ড আমি বলবো অনেক লো কোয়ালিটির আইপিও, সেগুলো ওভার সাবস্ক্রিপশন হয়, বিকজ লোকজনের আসলে ইনভেস্টমেন্টের ওই রকমের স্কোপ নাই। সো তারা কি করে, যে কোনো ধরনের নতুন কোম্পানি মার্কেটে আসুক, তারা হুমড়ি খেয়ে পড়ে যে আইপিওতে কিনি, সো তাদের এটা লস হবে না। কিন্তু সরকার এখন পর্যন্ত ধরেন যে এখানে যে সরকার বলতে ফাইন্যান্স মিনিস্ট্রি বা কিছু বলছি না, এখানে সবাই আছে, এর পার্ট আছে অনেকে, ধরেন যে পিপিপি অথরিটি, তারা এই বিষয়টা নিয়ে আগাতে পারতো যে আমরা ক্যাপিটাল মার্কেটে একটা প্রজেক্ট মার্কেট থেকে টাকা তুলি। এগুলো হয় কি, তারপরে ভালো ভালো বড় কোম্পানিগুলো মার্কেটে আনার ব্যাপারে কোনো চেষ্টা নাই, মাল্টিন্যাশনাল কোম্পানি মার্কেটে আনার ব্যাপারে কোনো চেষ্টা নাই। সো আসলে তো আপনি এই যে বাংলাদেশ ব্যাংক, এক ভদ্রলোক যেটা প্রশ্ন করলেন যে যেটা ড্যামেজ হওয়ার সেটা তো হয়ে গেছে। সো বাংলাদেশ ব্যাংক এই যে ঘটনাটা, এডিআরটা তারা কমালো, সো এটা কি কখনো তারা ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করেছে যে এই মার্কেটের উপরে কি ইম্প্যাক্ট হতে পারে? এই ব্যাংকগুলো 15-20টা ব্যাংক যদি 9-10% ডিপোজিট কালেক্ট করে, সো টাকাগুলো তারা কোথা থেকে আসবে? টাকাগুলো এর একটা অংশ ধরেন ক্যাপিটাল মার্কেট থেকে আসবে ডেফিনেটলি। সো সেই ক্ষেত্রে ক্যাপিটাল মার্কেটে কি ইম্প্যাক্ট হতে পারে? তারপরে ব্যাংকগুলো, আপনি এই রেশিওর কারণে ব্যাংকগুলো নতুন লোন দিতে পারবে না, এটা সরকারের ইলেকশন ইয়ার এবং ডেভেলপমেন্ট অনেক অ্যাক্টিভিটিস হচ্ছে, সেগুলো আসলে কতটা হার্ট হতে পারে এই মুভের কারণে বাংলাদেশ ব্যাংক তো এটা অ্যাসেস করেনি। সো বাংলাদেশ ব্যাংক যেটা করলো, অ্যাসেস করে নাই, এবং বাংলাদেশ ব্যাংক যেটা করেছে তাতে যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেটা তো কেউ বাংলাদেশ ব্যাংককে প্রশ্ন করছে না। ধরেন আপনারা বলছেন, আমরা বলছি, স্যাররা বলছেন, সবাই বলছেন, তাতে তো বাংলাদেশ ব্যাংকের কিছু আসে যায় না। না, আমরা বলার কারণেই তো, আমরা এগুলো নিয়ে লেখালেখির কারণে যে এটা মার্কেটে কি ইম্প্যাক্ট পড়েছে আপনি দেখেন, এটা আমরা যখন ডিসিশনটা নেয় তার 1 সপ্তাহের মধ্যে আমরা এটা নিউজ করেছি প্রথম, যে এটার একটা চেইন ইম্প্যাক্ট হবে। শুধু ডিপোজিট কালেকশন না, ক্যাপিটাল মার্কেট থেকে টাকা ডাইভার্ট না, ব্যাংকগুলো নতুন লোন দিতে পারছে না। অনেক ছোট লোন, আপনি 20-30 লাখ টাকার লোন, আপনারা বলি যে বাংলাদেশের বড় প্রাইভেট ব্যাংক, লার্জেস্ট প্রাইভেট ব্যাংক, 30 লাখ টাকা লোন, তার স্যাংশন লোন, টাকা দিচ্ছে না, যে ভাই এখন টাকা দিতে পারবো না। তো এই ইম্প্যাক্টটা যদি বাংলাদেশ ব্যাংক না বোঝে, তো তারা ওখানে কেন বসে আছে ভাই? বাংলাদেশ ব্যাংকরা তো এই প্রশ্ন কেউ করছে না। আমরা যারা বিভিন্ন মিডিয়ায় তুলে ধরছি, এখন মিডিয়ায় তুলে ধরলে কার কি আসে যায়? মিডিয়াকে এখন কে কতটুকু ভ্যালু দেয়? রাইট। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ,
হ্যালো ভাই। জি বলুন। জি, আমি দুটো প্রশ্ন করবো আপনাকে। প্রথমত হচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী একটি ভালো পুঁজিবাজার চান, কিন্তু এদের যে একনেক প্রকল্পগুলা, এখানে এদের যে পরিকল্পনা মন্ত্রী বলেন বা অর্থ সচিব বলেন, এরা কিন্তু কখনো সাজেস্ট করে না যে আপনি ক্যাপিটাল মার্কেট থেকে ফান্ড রেজ করেন। আর দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে, বিভিন্ন কোম্পানিগুলো পাওয়ার সেক্টরে, যেমন সরকারি কোম্পানি বলেন বা বেসরকারি কোম্পানি বলেন, এদের রেজাল্ট ভালো, গ্রোথও ভালো, কিন্তু প্রাইস মুভমেন্ট কেন হচ্ছে না? দেখি গ্যামলিং এর কারণে নাকি অনিচ্ছার কারণে? জি ধন্যবাদ। দর্শক আপনি থাকুন, এই প্রশ্নের উত্তর পাবেন। স্যার এই প্রশ্নের উত্তরটা আপনার কাছ থেকে নিব। জানতে চাইবো যে বিনিয়োগকারীরা দেখেন কত সচেতন, তাহলে এইখানে যদি একটি এত সচেতন, অনেক বিনিয়োগকারী সচেতন হয়েছে, এখানে যদি সম্মিলিত প্রচেষ্টায় বাজারকে ভালো করার চেষ্টা থাকতো, হয়তো ওই বাজার অনেক ভালোই হতো। এই জিনিসটা জানবো। গুলো প্রশ্ন একসাথে এসেছে। আমার একটি প্রশ্ন ছিল, বিনিয়োগকারীদের অনেক প্রশ্ন, সবগুলো মিলে যদি আপনি একটি কথা বলেন। সাজাদ ভাইকে যেটি বলেছিলাম, এইখানের এই ফাইন্যান্সিয়াল মার্কেট, যদি আমরা মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট দেখি, এর ওভারঅল গার্জিয়ান হিসাবে ধরা হয় যে অর্থমন্ত্রী, অর্থ মন্ত্রণালয়, এবং সেখান থেকে ডিসিশনগুলো আসে, প্রধানমন্ত্রীর কাছে যায়, নিচে বিভিন্ন ইসে যায়। সব জায়গায় যদি তারা মনে করে যে না এখন ভাঙচুর হচ্ছে না মতিঝিলে, যেটা 11তে হয়েছিল, 12তে হয়েছিল, এখন ভাঙচুর হচ্ছে না, যে স্বাভাবিক আছে, তাহলে এত সমস্যাগুলো যেগুলো আলোচনা করা হচ্ছে, এটি কি আসলে মাইক্রো লেভেলে, ম্যাক্রো দিকে যদি তাকানো হয় তাহলে এটি ঠিক আছে? সেই কারণেই তারা কিছু বলছে না? না, এটা তো হ্যাঁ, যেটা ওই যে বলা হচ্ছে যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী মনে করেন যে আমাদের পুঁজিবাজার এখন খুব স্বাভাবিক। এখন উনি মনে করার পিছনে দুইটা কারণ থাকতে পারে। একটা কারণ হচ্ছে যে এই পুঁজিবাজার নিয়ে যারা রেগুলেটর হিসেবে বা বিভিন্ন জায়গায় দায়িত্বে আছে, এরা এরকম একটা ইমপ্রেশন অর্থমন্ত্রীকে দিতে পেরেছেন, হ্যাঁ বাজার এখন স্বাভাবিক। কেন স্বাভাবিক? এটা খুব বেশি নামেনি। অর্থাৎ যদি নামতো আরও ইন্ডেক্স, তাহলে বলা হতো যে এটা খুবই অস্বাভাবিক। নাকি স্যার এইটি, নাকি নিজে যে দায়িত্বে আছে সেই দায়িত্বটা বোঝানোর জন্য যে আমি ভালো করেছি? আর একটা হচ্ছে যে হ্যাঁ বাজার খুব বেশি ওঠেনি। এই যে খুব বেশি নামেনি এবং খুব বেশি ওঠেনি, একটা জায়গায় আছে অ্যারাউন্ড 6000 ইন্ডেক্সে, এইটাকে দেখে ওনাকে একটা ইমপ্রেশন দেওয়া হচ্ছে বাজার স্বাভাবিক। কিন্তু আমি যেটা মনে করি, বাজার এখনও স্বাভাবিক না। দুটি কারণ। একটা কারণ হচ্ছে বাজারে এখনো বিনিয়োগকারীদের ভিতরে আস্থা ফিরে আসেনি। স্যার একটু বলি, বাজার বলতে কি আমরা যদি মোটা দাগে বলি, বাজার যেখানে ক্রেতা বিক্রেতা থাকবে এবং যেখানে ক্রয় বিক্রয়টা হবে, চাঙা হবে, কখনো বিক্রি প্রেসার আসবে, এখানে তো সেই বাজারই নেই। আপনার টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন যদি আপনার 1% ট্রেড হয়, 4000 কোটি টাকার উপরে ট্রেড হতে হয়। আমি ওই পয়েন্টেই আসতেছি। আমি ইন্ডেক্স তো একটা ইন্ডিকেটর যে বাজারের অবস্থা এটা কি, আর এক বড় ইন্ডিকেটর হচ্ছে যে বাজারে কি পরিমাণ টাকার ট্রেডিং হচ্ছে প্রত্যেক দিন। আমরা এখন যেটা দেখছি সেটা হচ্ছে যে 400 কোটি, 450 কোটি, ইভেন 300 কোটির ভিতরেও চলে আসছে। তো এটা কিন্তু আমি বলবো যে বাংলাদেশের যে আমাদের যে জিডিপি সাইজ অথবা আমাদের বাজেটের সাইজ, সেই তুলনায় এই 3.5 কোটি, 350 কোটি, 400 কোটি, 500 কোটি টাকা ট্রেডিং আমি মনে করি এটা একেবারেই ইনসিগনিফিক্যান্ট অ্যামাউন্ট। অর্থাৎ এটা বাজারের একটা স্বাভাবিক অবস্থা ইন্ডিকেট করে না। সুতরাং এই জিনিসটা বোধহয় আমার মনে হয় জিনিসটা বোঝানো হচ্ছে না যে বাজারে এখন ট্রেডিং হচ্ছে না। ওনারা যে জিনিসটা মনে করছেন যে হ্যাঁ বাজারে এই উঠানামার জন্য ভাঙচুর হচ্ছে না, এটার জন্য এই কারণে এখন বাজারটা স্বাভাবিক। বাট আসলে স্বাভাবিকের ইন্ডিকেটর কিন্তু ওটা না। আমি বলবো বাজারে স্বাভাবিক তখনই হতো যদি ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারীরা এবং ইনস্টিটিউশনাল বিনিয়োগকারী যারা আছে তারা অ্যাক্টিভ থাকতো বাজারে। এবং আমি যেটা মনে করি বর্তমান বাংলাদেশের পুঁজিবাজারে 1000-1500 কোটি টাকা ট্রেডিং হইলে তখন আমি বলবো যে আমাদের বাজারটা এখন স্বাভাবিক। কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। না হওয়ার পিছনে কারণ ওইটা, অর্থাৎ এখনও এই যে আমি যে একটু আগে যে ঘটনাটি বললাম, গত 1 মাসে যে আমার যে উঠানামার যে অবস্থা, এটার কারণে কিন্তু বাজারে বিনিয়োগকারীরা খুব একটা আসতে সাহস পাচ্ছে না। অর্থাৎ এখনও বাজারে কিন্তু আমাদের পুঁজিবাজারে বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারীদের যে আস্থার প্রয়োজন, সেই আস্থাটি এখনও সৃষ্টি হয়নি। এই যে এইটা সৃষ্টি না করতে পারলে কিন্তু হবে না। আর এর সঙ্গে যেটা আমি বলছি সেটা হচ্ছে যে মাননীয় অর্থমন্ত্রী এই কথাটা বারবার বলছেন, আমরা দেখেছি পত্রপত্রিকার মাধ্যমে, যে এখানে অনেক আইন কানুন করা হয়েছে।
এখন এইটা তো বুঝতে হবে, শুধু আইন কানুন করে রেখে দিলে, আমি কতগুলো কাগজপত্র রেডি করে রেখে দিলাম আলমার ভিতরে থাকলো এবং ওইটা কোনো ইমপ্লিমেন্টেশন নাই, তাহলে তো সেই আইনের আমার মনে হয় কোনো প্রয়োজন নেই এবং ওই আইনের আসলে কোনো ইম্প্যাক্টও বাজারে পড়বে না। কিন্তু এই যে আইন কানুনগুলি যেগুলি করা হয়েছে সেই অনুযায়ী কাজ হচ্ছে কিনা। আমি একটি কথা বলি, এই যে ডিমিউচুয়ালাইজেশনের সাথে সাথে যে আমার স্ট্র্যাটেজিক পার্টনারের বিষয়টি আসলো, 3 বার সময় আমি সেটাই বলছি, 2013 সালে এটা আমাদের সংসদে পাশ হয়েছে। সেখানে কথা ছিল 2 বছর ভিতরে স্ট্র্যাটেজিক পার্টনার আমার নিয়োগ দিতে হবে। 2 বছর চলে গেল, তারপরে আরও 3 বছর, অর্থাৎ অতিরিক্ত টাইম 3 বছর। এখন 3 বছরের ভিতরেও যদি একটা স্ট্র্যাটেজিক পার্টনার আমরা নিয়োগ দিতে না পারি, তাহলে কি আমার ডিমিউচুয়ালাইজেশনের যে উদ্দেশ্য সেটা কি সফল হচ্ছে? সেটা সফল হচ্ছে না। এবং ওইটা না করা পর্যন্ত আমি আইপিওর মাধ্যমে পাবলিকের কাছে টাকা এনে, অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জের একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়া ডিমিউচুয়ালাইজড স্টক এক্সচেঞ্জের, সেটাও কিন্তু আমি দিতে পারছি না। তাহলে এইখানে ফেইলিওরটা কাদের? আমি তো মনে এখানে ফেইলিওর বোথ ঢাকা স্টক এক্সচেঞ্জ অ্যান্ড বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বিকজ দে আর দ্য রেগুলেটরস। অর্থাৎ যে আইনটা করে দিয়েছে তাদেরকে বলা হয়েছে তোমরা এর ভিতরে তোমরা এই কাজগুলি করে দাও, সেটা কিন্তু তারা করতে পারছে না। অর্থাৎ ডিএসি 3 বছর ফেল করলো। এখন আমরা আবার যেটা দেখছি, এখন যে দ্বন্দ্ব শুরু হয়েছে ডিএসি এবং বিসেকের ভিতরে, এইটা কবে সেটেল হবে এটাও কিন্তু একটা বিরাট একটা প্রশ্ন রেখেছে। সমাধান মনে হয়ে যাবে, কারণ বিএসসি এখন তারা যে জায়গায় দাঁড়িয়েছে, আমি যতটুকু জানি, যতটুকু খোঁজ নিয়েছি, তারা যে জায়গায় দাঁড়িয়েছে যে ডিএসসি যেটা করতে চাচ্ছে করতে দেখি কি করে তারা, হ্যাঁ, যে কতটুকু উন্নয়ন করতে পারে। এবং এইটা ডিএসসির জন্য একটি সুখকর বিষয় হবে না যদি এখানে এই স্ট্র্যাটেজিক পার্টনার আসার পরও যদি কোনো ভুল পায়, তখন কিন্তু বিএসসি এটা ছাড় দিবে বলে মনে হয় না। সাজ্জাদ ভাই, আমি একটু অন্য বিষয় আসতে চাই, বাজারের বিষয় আমরা একটু স্ক্রিনে দেখতে চাই যে আজকে বাজারটা দেখেন এই মুহূর্তে 7 পয়েন্ট কমেছে। হ্যাঁ, 7 পয়েন্ট প্রতিদিন আপনার আমরা স্ক্রিনে একটু দেখব যে প্রতিদিনই সকালে ইন্ডেক্স যেভাবে বাড়ে আজকেও সেভাবেই বেড়েছে, তারপরে একদম যথানিয়মে পড়ছে। তো আপনি যদি ইন্ডেক্সটা দেখেন, পড়েছে কত, ইন্ডেক্স মাইনাস হচ্ছে 7 পয়েন্ট। কিন্তু আপনি যদি কোনো ইসে যান, যেটি হচ্ছে আমি একটু দেখাতে চাই, আমরা যদি একটু ব্যাংকিং সেক্টরে যাই, গত বছরের পুরোটাই কিন্তু ব্যাংকিং সেক্টর প্রভাব বিস্তার করেছে। এবং ব্যাংকিং সেক্টরের মধ্যে ব্যাংকের মধ্যে সবচেয়ে ভালো ব্যাংকগুলোর মধ্যে অন্যতম সিটি ব্যাংক। যদি আমরা উদাহরণস্বরূপ ধরি, সিটি ব্যাংক দেখেন এখানে 57 টাকা 30 পয়সা ছিল হাইয়েস্ট তার। আপনি যদি 52 উইকস 57 টাকা 30 পয়সা উঠেছিল হাইয়েস্ট। 50 টাকার উপরে আমি জানি যে এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ইনভেস্টমেন্ট হিউজ, তার মানে ব্যক্তি বিনিয়োগকারীরা এখানে ঢুকেছিল। এই শেয়ারটার দাম আজকে এখন 40 টাকা, লাস্ট ট্রেড প্রাইস 40 টাকা। এই ব্যাংকিং যে শেয়ারগুলোর দাম কমেছে, এই একই অবস্থা কিন্তু অন্য শেয়ারগুলোরও। তখন কি করেছে মানুষ, এই লোকসানে পড়ছে, এই কারণে তারা কি করেছে, তারা শেয়ারগুলো বিক্রি করে, যেগুলো আপনারা সবসময় বলেন স্কয়ার ফার্মা, জিপি, হ্যাঁ, এবং এই অনেক ভালো যেগুলো অলিম্পিক, এই শেয়ারগুলোতে ঢুকেছে। এখন আপনি যদি জিপির মতো শেয়ার, এই যে গত কয়েকদিন বাজার পড়ল, তখন কিন্তু মানুষ বিক্রি করে ওই সব শেয়ারে গেছে 20-30% লোকসান করে। এখন আপনি দেখেন 500 টাকার উপরে জিপি কিন্তু অনেক দিন, গতকালকে জিপি পড়েছে অনেক, আজকে অলমোস্ট 10 টাকা, এই যে 483 টাকায় নেমে গেছে। অর্থাৎ ওইদিকে 20-30-40% লোকসান করে এই ভালো শেয়ারগুলো যেগুলো সবাই বলে সেগুলো ঢুকছে, এখন সেগুলো পড়া শুরু হয়েছে। তার মানে যার 1 টাকা ছিল তার কিন্তু এখন যদি মার্জিন থাকে, 1.5 টাকা শেয়ার কিনেছে, তার কিন্তু এখন 50 পয়সাও নাই। এই অবস্থা হচ্ছে বাজারের। এখন ইন্ডেক্স কিন্তু মাত্র 7 পয়েন্ট। ইন্ডেক্স দিয়ে বোঝা যাচ্ছে না যে একজন বিনিয়োগকারীর কতটা ইকুইটি চলে গেছে। আমি এই প্রশ্নের আপনার উত্তর নিব, একটি ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমি তারেক বলছি কুষ্টিয়া থেকে। আমার প্রশ্নটা আসিফ ভাই আপনার কাছে, যে পুঁজিবাজারে ভালো কোম্পানি আসার অন্যতম অন্তরায় হচ্ছে ঋণ খেলাপি। এটা নিয়ে অনেকে বলছেন, আমি যদি পুঁজিবাজার থেকে টাকা তুলি তাহলে সেই ক্ষেত্রে আমার ট্রান্সপারেন্সি বেড়ে যাচ্ছে, কিন্তু আমি যদি সেই একই কয়টায় ব্যাংক থেকে যদি লোন নিই এবং সেটা পরিশোধ না করি, তাহলে তো আমার সেই ক্ষেত্রে আমার সেটাই লাভ হচ্ছে। তাহলে আমি কেন পুঁজিবাজারে, ভালো কোম্পানি কেন পুঁজিবাজারে লিস্টেড হবে যদি আমি ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যাংকে টাকা পরিশোধ নাই করি? আর ঋণ খেলাপিদের কেন জাতীয় শত্রু হিসাবে ঘোষণা করা হচ্ছে না? এদের পরিচয় কেন পত্রিকাতে উন্মুক্ত ভাবে আসছে না যে দেশ এবং জাতির শত্রু?
জি ধন্যবাদ। দর্শক, এখানে আপনি ঋণ খেলাপির যে বিষয়টি বলছেন, যে ঋণ খেলাপির বিষয়টি হচ্ছে ব্যাংকগুলো যখন প্রকাশ করবে যে আমার ব্যাংক থেকে এই 500 কোটি টাকা অমুকে নিয়েছে, দেখা যাচ্ছে কি এখন ধরেন এ ব্যাংক বি ব্যাংকের ডিরেক্টরকে লোন দিচ্ছে, আবার বি ব্যাংক এ ব্যাংকের ডিরেক্টরকে লোন দিচ্ছে। এখন ওইখানের যে ম্যানেজমেন্ট আছে এমডি, তারা তো ওইটাকে যতটা পারে পরে দেখাচ্ছে, যে কারণে এটি যে প্রকাশ করবে সেই অবস্থাটা এখন আসলে এত তাড়াতাড়ি হবে কিনা, এবং সেখানে একটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার আছে। তবে দর্শক যে জিনিসটি বললেন, ভালো কোম্পানিগুলো তালিকাভুক্ত যারা সুশাসন আছে যেসব কোম্পানি, সেই কোম্পানি কিন্তু ক্যাপিটাল মার্কেটেই আসবে। আপনি যদি ইউনিলিভারের মতো কোম্পানি বলেন, তারা তো এই ঋণ খেলাপি না অবশ্যই, তো তারা তো ক্যাপিটাল মার্কেট আসবেন। তারা কেন আসছে না? এখানে পলিসিগত সাপোর্ট, সেই পলিসিগত সাপোর্ট যতদিন না দিতে পারবে ততদিন পর্যন্ত ভালো কোম্পানি আসবে না। সৈয়দ ভাই যে জায়গায় ছিলাম, যে কিভাবে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনি যদি একটু এটা আসলে আপনি ঠিকই বলেছেন যে এই সময় আমি স্পেশালি আরও একটু যদি স্পেসিফিক বলি, যে এখন তো যাদের ডিসেম্বর ইয়ার এন্ড তাদের আসলে ডিভিডেন্ডের টাইম, এটা পিক টাইম স্পেশালি ব্যাংকসগুলোর জন্য। ব্যাংকসগুলো সবারই ডিসেম্বর ইয়ার এন্ড। তো আপনি দেখেন, আপনি যেটা বললেন সিটি ব্যাংক, হ্যাঁ সিটি ব্যাংক গত কয়েক বছরে তারা খুব ভালো পারফর্ম করছে এবং মার্কেটে এক ধরনের একটা পজিটিভ ইমপ্রেশন এই ব্যাংকটা তৈরি করেছে। তাদের গভর্নেন্স ইমপ্রুভ করেছে, তাদের প্রফিটেবিলিটি বেড়েছে। সো সিটি ব্যাংকে অনেক ইনভেস্টরই সিটি ব্যাংকে শেয়ার বাই করেছে। সো এটা ধরেন যে এই যে 55 টাকা 57 টাকা, তখনও শোনা গেছে যে এটা আরও যাবে 65 টাকা 70 টাকা। সো মেবি তখন এই ধরনের, এটা তো আপনি জানেন যে এক ধরনের রিউমার এগুলো স্প্রেড করে তখন এগুলো হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের এখানে এনগেজ করা হয় এবং বড় প্লেয়াররা তখন শেয়ারগুলো সেল করে। আপনি এটা পড়ার পিছনে যে ইন্ডিকেশনটা, সেটা আসলে যারা বড় ইনভেস্টর ছিল তারা এগুলো সেল করেছে। আমি এই সিটি ব্যাংকটা একটা এক্সাম্পল। আপনি সিটি ব্যাংক ধরেন, আপনি সব ক্ষেত্রে হয়েছে। ইস্টার্ন ব্যাংকের কথা বলেন, ইস্টার্ন ব্যাংকের কথা বলেন, 59 টাকারটা 40 টাকা। আপনি শুধু না, আপনি প্রতিটা ব্যাংকই SIBL বলেন আর ওই ফার্স্ট সিকিউরিটি ব্যাংক বলেন, সবারই ধরেন যে এর মধ্যে 30-40 কারো 50% কমে গেছে। ব্যাংকের যে অবস্থা, লিজিং গুলোর এই অবস্থা, ইন্স্যুরেন্স গুলোর অবস্থা আরো খারাপ, টেক্সটাইলের অবস্থা আরো খারাপ। তাহলে ওভারঅল যে পরিমাণে দাম কমেছে 30% 40%, সেটা কিন্তু ইন্ডেক্সে রিফ্লেক্ট হচ্ছে না। এখন আবার এই যে 30% কমেছে, বিনিয়োগকারীরা কিন্তু শেষ পর্যন্ত কি করছে, ভালো শেয়ারে যে বসে থাকি, আমার 2 টাকা আছে, 2 টাকা নিয়ে আমি স্কয়ার ফার্মা জিপি কিনে বসে থাকি, জিপি 2 দিনে 20 টাকা নাই। এখানেই তো আপনার রেগুলেটরের কাজ করার বিষয়টা চলে আসে, যে আপনি ধরেন যে যদি এখানে মার্কেটে ধরেন 300টা কোম্পানি ট্রেড হচ্ছে, দেখা যাচ্ছে যে 180টা কোম্পানি অ্যাডভান্স করেছে, আর ধরেন যে লস করেছে হয়তো 60টা কোম্পানি, বাকিগুলো আনচেঞ্জড। তো এই যে অনেকগুলো কোম্পানির প্রাইস বেড়েছে কিন্তু তারপরে ইন্ডেক্সটা কেন কমছে? সো এখানে এক ধরনের আসলে যে ম্যানিপুলেশন হচ্ছে, এটা তো ক্লু নিতে পারে আমাদের রেগুলেটর, যে এটা আসলে কেন হচ্ছে। এই পয়েন্টটা নিয়েই তো তারা এখানে ইনভেস্টিগেট করতে পারে। আমাদের যেটা সমস্যা, আপনি একটা উদাহরণ দেই, আপনি দেখেন যে এসিআই ইজ এ বিগ কোম্পানি অ্যান্ড রেপুটেড কোম্পানি। তারা কি করলো, এই যে গত কোয়ার্টারের আগের কোয়ার্টারে 5 টাকা ইপিএস থেকে তাদের ইপিএস চলে আসলো 2 টাকা 40 পয়সা, মোর দ্যান 50% কম। সো ওই শেয়ারটা আপনার 630 টাকা থেকে আজকে 2 মাস পরে এখন 400 টাকা, 403 টাকায় লাস্ট ট্রেড, 403 টাকায় আপনি দেখেন। সো এখানে কি আমাদের রেগুলেটর শুধু প্রাইসটা বাড়লেই কোয়ারি করতে হবে? এখানে যে অর্ধেক ইপিএস, আমি জানি যে এসিআই, অনেক ইনভেস্টর জানে যে এসিআই ভালো কোম্পানি, তাদের ম্যানেজমেন্টও রিলেটিভলি ভালো, সো ম্যানেজমেন্টও রিলেটিভলি ভালো। তারা মনে করে যে এসিআইয়ের যেটা রিস্ক ছিল যে স্বপ্ন, তো এরকম একটা খবর আছে যে স্বপ্ন তারা তো ধরেন যে অনেক বছর হলো এক ধরনের ব্রেক ইভেনে এসেছে বা প্রফিট করছে। সো অনেকে আমি জানি যে এসিআই এর স্টক কিনেছে আপনার ওই ক্লোজ টু 600 বা 620-30 টাকায়ও বাই করেছে। সো তখন আপনি কি করলো, আপনি ইপিএসটা অর্ধেক করে দিল। কই আমাদের রেগুলেটর তো কোনো কোয়েরি করেনি যে কি কারণে ভাই তোমার এটা হলো, এটা আমি জানতে চাই। তার মানে এই কোয়ারির বিষয়টা নিয়ে মনে হয় হাজারো বার বলা হয়েছে। তার মানে এইটিকে আমরা ধরে নিতে পারি যে বিনিয়োগকারীরা, ক্যাপিটাল মার্কেটের বিনিয়োগকারীরা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, ব্যক্তি বিনিয়োগকারীরা, সেটা রেগুলেটররা ভালোভাবে কোনো কনসার্ন নাই। আমার কাছে মনে হয় যে আমাদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তাদের মূল দায়িত্বতে যে এই ক্ষুদ্র বিনিয়োগকারী এই ধরনের, যাতে এখন 10টা ইনস্টিটিউশন যদি এক হয়, তাদের তো ফান্ড অনেক, 10টা মার্চেন্ট ব্যাংকে এক হইলে 1000 কোটি টাকা তারা রোল করতে পারে। সো তারা তো ধরেন যে মার্কেটের আপনি 30 লাখ বা 10 লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীর টাকা সব আপনি নিয়ে নিতে পারেন, ওই যে মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানিগুলোর মতো, যে পাবলিককে অ্যালিউর করে
আপনি টাকাগুলো পকেটে হাতায় নিচ্ছেন। সো এখানেই তো রেগুলেটরের রোলের ব্যাপারটা আসে। আপনি কেন এই বিষয়গুলো কোয়ারি করে না যে ভাই কেন তোমার, আপনি ধরেন যে যেটা হয় বাংলাদেশে, আপনি আনঅডিটেড যে কোয়ার্টারলি ফাইন্যান্সিয়াল রিপোর্টস, আপনি সেটা মোস্ট অফ দ্য কেসেসে ম্যানিপুলেট হয়, বিকজ এটা আনঅডিটেড। যেহেতু যখন স্পন্সররা মনে করে যে মার্কেটে আসলে শেয়ার প্রাইসটা কমাইয়ে তারা কিনবে, তারা ইপিএসটা কমাই দিচ্ছে। এর উল্টাটা হচ্ছে যে যখন তারা মনে করছে যে প্রাইসটা বাড়াবে এবং তারা সেল করবে, প্রফিট নিবে, তারা ইপিএসটা বাড়াই দিচ্ছে। তো এসিসি কি ভাই ঘুমায় এখানে? স্যার এই প্রশ্নটাই করতে চাই আপনার কাছে সাজাদ ভাই, যে কথাটি বললেন এটি আমরা যারা বিভিন্ন মিডিয়ায় কাজ করি আমাদের পর্যবেক্ষণ সবারই একই রকম। এখানে যে জিনিসটা হয়, উন্নত দেশগুলো পলিসিগত এমনভাবে পলিসি তৈরি করে যাতে এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু আমাদের এখানে যেটা হয়, ক্ষুদ্র বিনিয়োগকারীর এই যে বাজারের যে অবস্থা এখন, কি করবে, অনেকেই বাঁচার চেষ্টা করবে, অনেকে একটু লো পেইড আপে যাবে, যেভাবেও করবে। যখন দেখা যাবে যে একজন বড় বিনিয়োগকারী, তার 10,000 জিপি আছে, সে 10,000 জিপি বিক্রি করে 50 লাখ টাকা দিয়ে সে যখন একটি লো পেইড আপে যাবে, তখন অনেক শেয়ার কিনে যাবে। আজকেই ডিএসসি তার কাগজ নেওয়া শুরু করবে এবং গত 5 বছরের সব ইতিহাস দেন। তখন ওই ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংক কি করে, তাকে আনঅফিসিয়াল বাধা দিয়ে দেয়, এই শেয়ার আপনি কিনতে পারবেন না। তখন তার তো একটা পলিসি আছে যে এই কারণে আমি এটাই ঢুকলাম, আমি অন্য জায়গায় লোকসান করে আসছি, এখানেও সে আবার ক্ষতিগ্রস্ত হয়। এই যে একটা ফরম্যাট, এটির কোনো চেঞ্জ নাই। এখানে ব্যক্তি বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত দিনের পর দিন হচ্ছে, এবং ডিএসসি সিএসসির এই যে বিএসসিসির যে এই যে প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন নিয়ে যে ধরনের আচরণ, তাতে অলমোস্ট 99% বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। হাসিব, এই যে বিষয়টা বলি, দেখেন এই যে আমরা তো একটু আগে যে বললাম না, আমরা অনেক আইন করেছি, সংস্কার করেছি, সঙ্গে আমি আর একটা পয়েন্ট যোগ করতে চাই। আমরা এই সিডিবিএল আছে, তারপর আমাদের এখন যে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের টেকনিক্যাল সাপোর্ট দিয়ে তাদেরকে আমরা অনেক আপডেট করেছি। ইভেন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে তাদের যে নিজস্ব যে সার্ভিলেন্স সিস্টেম আছে, সবই কিন্তু এখন অনেক উন্নত মানের। এগুলি কেন করা হয়েছিল? এগুলো করা হয়েছিল ওই কারণে যে এইরকম যে যদি কোথাও ম্যানিপুলেশন হয়, সেগুলিকে যাতে সাথে সাথে লোকেট করা যায়, আইডেন্টিফাই করা এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু আমরা যে জিনিসটা দেখছি, এটা খুবই দুঃখের বিষয় যে হ্যাঁ, আমরা এই যে এই ঘটনাগুলি কিন্তু ইজিলি আমরা এখন বের করে নিয়ে আসতে পারি, কোন হাউস থেকে কিভাবে ট্রেডিং হচ্ছে, কে ট্রেডিং করলো, তাই না? এগুলো জানে না, সবকিছু তাদের হাতে আছে, তো দে ক্যান আইডেন্টিফাই ইজিলি। একটু আপনার সাজাদ ভাইয়ের কাছে আসতে চাই। সাজাদ ভাই, আপনি তো দীর্ঘদিন ধরে এই অর্থনৈতিক সাংবাদিকতা করছেন। বিএসসিসির যে যারা দায়িত্বে আছেন বা কিছুদিন আগেও ছিলেন, সেখানে তো একদম ক্যাপিটাল মার্কেট, সরাসরি ক্যাপিটাল মার্কেটের লোকও ছিলেন, দুঃখিত। তো তারা কেন এই বিষয়টি দেখে নাই? আপনি যদি এই সম্প্রতি যে কমিশনার রিজাইন করেছেন, যিনি অবসরে গেছেন, তার পরিবর্তে এসেছে, মানে আমরা যদি এই যে নতুন কমিশন 2010-এর পরে যাদেরকে দেখলাম, তারা তো সরাসরি ক্যাপিটাল মার্কেটের লোক এইখানে বসেছেন, তাহলে এই বিষয়গুলো তারা কেন বসার পরে এখানে যেটা এখানে হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আপনি রেগুলেটর যদি প্লেয়ার হয়, আপনাকে বলি, আপনি বাংলাদেশ ব্যাংক বলেন আর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বলেন, এখানে যারা বসে আছে তাদের সবারই দেখেন বেনামে আত্মীয়স্বজনের নামে অ্যাকাউন্ট আছে। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং মার্চেন্ট ব্যাংক এই আমলে এক দুজন কমিশনারের বেনামে অনেকগুলো নিয়েছেন। এক্স্যাক্টলি। তো সেখানে যদি আপনি নিজেই এই সিচুয়েশন থেকে আপনি যদি বেনিফিটেড হতে চান, তো আপনি কিভাবে রেগুলেট করবেন? আপনি তো স্মল ইনভেস্টরদের ব্যাপারগুলো তো আপনি তখন আপনার চিন্তায় থাকবে না, আপনার সবসময় চিন্তা থাকবে যে আউট অফ দিস এখানে আমি কিভাবে বেনিফিট নিতে পারি। শেষ পর্যায়ে না, আমি যে জিনিসটা বলছি, আসলে আমরা আইন কানুন করেছি, সংস্কার করেছি, সবই ভালো কথা। এখন এই জিনিসগুলোকে কীভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেই দিকে অ্যাটেনশন দেওয়া উচিত, এবং আমাদের যারা ক্ষুদ্র বিনিয়োগকারী, যারা বেশিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের ইন্টারেস্টটা কীভাবে প্রোটেকশন দেওয়া যায়, এই জন্য আমার মনে হয় বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ এদের আরও বেশি তৎপর হওয়া উচিত। তার এরা যদি এই মার্কেটের প্রতি বন্ধুসুলভ আচরণ না করে, তাহলে কিন্তু মার্কেট ভালো হবে না। সেই জন্য আমি প্রথমে যে কথাটি বলেছিলাম সেটা হচ্ছে যে এই মার্কেটকে ভালো রাখার জন্য, উন্নত করার জন্য এই যে সকল প্রতিষ্ঠান, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ব্রোকার্স অ্যাসোসিয়েশন, তারপরে মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন, দে উইল হ্যাভ টু ওয়ার্ক টুগেদার। এবং এখানে যদি কেউ কারো শাসক
মনে করে বা আমি শাসক বা আমি আরেকজন প্রজা, এই ধরনের অ্যাটিটিউড কিন্তু আসলে মার্কেটকে ভালো করবে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, সাজাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক এখানেই শেষ করছি। একটি বিষয় যে আমরা এখানে যে সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করি, এখানে কোনো কাউকে প্রতিপক্ষ বা অন্য কিছু ভেবে আমরা কথা বলি না, অতিথিরাও বলে না। আপনারা এই বিষয়গুলো বুঝবেন আশা করছি। এবং বিএসসিসি ব্যাপারে বলি, তারা অনেক আইন কানুন করেছে আর সত্যিকারই তারা অনেক পরিবর্তন অনেক কিছু করেছে, কিন্তু যে সব প্রশ্নগুলো উঠেছে বিএসসিসি সেই প্রশ্নের যথার্থ জবাব দিবেন আমরা সেই আশা রাখি। আপনারা দেখে শুনে বিনিয়োগ করুন। সবাই ভালো থাকুন। অনুষ্ঠানের উল্লেখযোগ্য অংশ আগামীকালকে পড়তে পারবেন দৈনিক শেয়ার বিজয়। আল্লাহ হাফেজ।